ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই প্রকল্পের আপনি জানেন যে এটা একদিকে এটা যানজট নিরসন করবে। 60টি স্থানে 14টি আমরা র্যাম্প স্থাপন করব, যাতে করে ঢাকা শহরের লোকজন তাদের প্রয়োজন মাফিক উঠতে পারে এবং নামতে পারে। যখন মানুষ দেখবে যে সেখানে যে শুধু যে যার ডিরেকশনে গাড়ি চলছে, এদিকে নবীনগর থেকে চলে যাচ্ছে চন্দ্রার দিকে, চন্দ্রা থেকে আসতে আশুলিয়ার দিকে, আশুলিয়া থেকে নবীনগর দিকে যাচ্ছে, আশুলিয়া থেকে চন্দ্রার দিকে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন মানুষ মানে অনেক একটা আনন্দদায়ক ভ্রমণ পাবে। এখান থেকে 30টি উত্তর পশ্চিমাঞ্চলের জেলা থেকে লোকজন যাওয়া আসা করবে। তো এই প্রজেক্টের কারণে আমাদের থার্ড টার্মিনালে কোনো এন্ট্রি এবং এক্সিট র্যাম্প ছিল না, এয়ারপোর্ট থার্ড টার্মিনালে। এটাও আমরা এই ভিশনের মধ্যে যোগ করে নিচ্ছি। আমরা এখানে একটা এন্ট্রি এবং এক্সিট র্যাম্প করব। সেই র্যাম্পের ফলে মানুষ যারা বিদেশে যাবে তারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে খুব দ্রুত এয়ারপোর্টে নামতে পারবে, এবং যারা বিদেশ থেকে আসবে তারাও এই ব্যবহার করে আপনার ঢাকার থেকে বিভিন্ন দেশে জায়গায় লোকজন যেতে পারবে। মনে করি যে এই কাজটা যদি আমি সুন্দরভাবে করতে পারি, তাহলে এটা হয়তো আমার জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বা আমি সদগায়ে জারিয়া পাবো। আসসালামু আলাইকুম, টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমরা কথা বলবো বাংলাদেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সঙ্গে, যার হাত দিয়ে নির্মিত হচ্ছে এই উড়াল সড়ক, যা দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলকে সরাসরি সংযুক্ত করবে রাজধানীর সঙ্গে। আজকের অনুষ্ঠানের অতিথি প্রকৌশলী শফিকুল ইসলাম। মিস্টার ইসলাম টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রংপুরের মিঠাপুকুরের সন্তান, সেই কাদামাটি থেকে উঠে এসেছেন। দেশের একটি বৃহৎ প্রকল্প, স্বপ্নের প্রকল্প আপনার হাত দিয়ে শেষ হচ্ছে বলা যায়। অনুভূতি কেমন? আপনাকে ধন্যবাদ। আসলে ইঞ্জিনিয়াররা যখন কোনো স্ট্রাকচার করেন, অনেক চ্যালেঞ্জ আসে, অনেক ঝড়ঝাপটা আসে, অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু যখন শেষ হওয়ার পরে একটা ওর উপর দিয়ে যখন গাড়ি চলে যায়, তখন কিন্তু অনেক আনন্দের একটা অনুভূতি আসে। তো এই যে প্রজেক্টটা হচ্ছে আমাদের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, এই প্রকল্পের আপনি জানেন যে এটা একদিকে এটা যানজট নিরসন করবে, আর একদিকে আমাদের এই ঢাকা থেকে ঢাকার উপর দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 30টি জেলার গাড়ি এবং অন্যান্য পণ্য, উৎপাদিত পণ্যগুলো ঢাকাকে বাইপাস করে আপনার চলে যেতে পারবে চিটাগংয়ের দিকে। এবং আপনি জানেন যে এই ঢাকা আশুলিয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত এবং পরবর্তীতে ইপিজেড পর্যন্ত এই যে অধ্যুষিত এলাকাটা, এই এলাকাতে আপনার কলকারখানা অধ্যুষিত এলাকা, এখানে উৎপাদিত পণ্যগুলো খুব দ্রুত চট্টগ্রামের দিকে যেতে পারবে, এবং চট্টগ্রাম থেকে যে আমদানির যে কাঁচামালগুলো এই শিল্পের, সেগুলো খুব দ্রুত আসতে পারবে। এবং এখানে আমরা 60টি স্থানে 14টি আমরা র্যাম্প স্থাপন করব, যাতে করে ঢাকা শহরের লোকজন তাদের প্রয়োজন মাফিক উঠতে পারে এবং নামতে পারে। এবং এর ফলে আমাদের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে, তখন 24 আর ঢাকা এলিভেটেড 20, এই 44 কিলোমিটার রাস্তা নিরবিচ্ছিন্নভাবে ঢাকাকে ফ্লাই করে চট্টগ্রাম রোডে কুতুবখালীতে যে নামবে। তার মানে আমরা থাইল্যান্ডের ব্যাংকক থেকে পাতায়ার যেই ফ্লাইওভারের মানুষ ফিল পায়, পর্যটকরা সেরকম একটা ফিল পাবে নিশ্চয়ই। আশা করি এখান থেকে আমাদের জনগণ খুব সুন্দরভাবে যানজট নিরসনের মাধ্যমে খুব দ্রুত যেতে পারবেন। এবং এই প্রকল্পটি হলে পরে আমাদের শুধু এই পণ্যগুলোই না, অন্য পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলের মানুষ খুব দ্রুত যারা চট্টগ্রাম যাবে, ইভেন সিলেটে যাবে, তারাও এটাকে ব্যবহার করে খুব সুন্দরভাবে যেতে পারবে।
এবং এই একটা রাস্তাটি একটা খুব সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পরে জনগণ এবং এর প্রভাবে একটা জিডিপিতে একটা গুরুত্ব বহন করবে। এই প্রকল্পের দায়িত্ব নেওয়ার পর চ্যালেঞ্জগুলো কোথায় ছিল? এখানে চ্যালেঞ্জ ছিল, বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন যে আশুলিয়া থেকে বাইপাইল বা ইপিজেড পর্যন্ত এই অংশটাতে দুই দিকেই আপনার 33 কেভি এবং 11 কেভি ইলেকট্রিক লাইন ছিল। এই ইলেকট্রিক লাইনগুলো থাকার ফলে আমাদের কনস্ট্রাকশনের এটা একটা বড় বাধা ছিল। এখন এই লাইনগুলো না সরালে আমরা কাজ করতে পারতাম না। তাহলে আমাদের এটাকে যা আমরা ওভারহেড লাইন দুই দিকে শিফট করব, সে সুযোগটা নাই। কারণ আমাদের অনেক জমি অধিগ্রহণ করতে হতো, অনেক কলকারখানা আমাদেরকে ডিমোলিশ করা লাগতো, তারপরে সেগুলোকে অনেক কম্পেনসেশন দেওয়া লাগতো, অনেক ব্যয়বহুল হতো। আমরা সেই জন্য এটাকে আন্ডারগ্রাউন্ড করে এই লাইনগুলোকে অপসারণ করার ব্যবস্থা নিয়েছি। এটা তো আগে ছিল না, বুদ্ধিটা এলো কার মাথা থেকে? এটা আমরা যখন দেখলাম যে এটা এই সমস্যা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে এটা অ্যাড্রেস করলাম এবং আমি এখানে জয়েন করার পর আমরা এটার আমরা 2টা কমিটি কাজ করে এটা স্বল্প ব্যয়ে এবং দ্রুত এবং এইভাবে আমরা এটার করলাম, আইডেন্টিফাই করলাম এবং আমরা পরিকল্পনা কমিশন থেকে এটা পারমিশন নিয়ে কাজ শুরু করলাম এবং টাকারও সংস্থান করলাম। এখন আগামী 15 সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যেই এই কাজটা শেষ হয়ে যাবে, তখন আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না। আরেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের, যে আপনি জানেন যে এখানে এই সড়কটা হলো লাইভ রোড, এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে। তো এই অ্যাডগ্রেড রোডটাকে আমরা লাইভ রোডটাকে কন্ট্রোল করে ট্রাফিক ম্যানেজমেন্ট করে আমাদের কাজ করতে হচ্ছে। তো এখানে আমাদের দিনে রাতে কাজ করতে হয়, কাজ করেই আমরা সেভাবেই করছি এবং এটা ব্যাপক অগ্রগতি আমরা গত 1.5 বছরে এখানে অগ্রগতি আমরা অর্জন করতে পেরেছি এবং আগামী 28 সালের জুনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত মাসে জুলাই মাসে 22শে জুলাই একনেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে এই প্রকল্পটি রিভাইজড অনুমোদন করা হয় এবং অনেকগুলো এর মধ্যে নতুন কাজ যুক্ত করা হয়েছে। সেই কাজগুলোর ফলে কিছু টাকা বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধিটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে 28 সালের জুনের মধ্যে যেন আমরা কাজটা শেষ করতে পারি। এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা অত্যন্ত আশাবাদী, যেহেতু চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে ফেলছি, এর মধ্যে আমাদের কাজ হবে। আর যে 2টা নতুন কম্পোনেন্ট বললাম অ্যাড হচ্ছে, সেটা হলো বাইপাইল। আপনি জানেন যে এখন বাইপাইল মোড়ে অসহনীয় যানজট হয় ঈদে বা পর্বের সময়, মানে এখানে ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষ কষ্ট পায়। আমরা এখানে 3 স্তর বিশিষ্ট একটা ট্রাম্পেট তৈরি করতেছি, ইন্টারসেকশন, যেখানে 1 মিনিটের জন্য কোনো গাড়ি তাকে দাঁড়াতে হবে না তার অন্য দিকের গাড়ির জন্য, যে যার ডিরেকশনে এটা চলতে থাকবে, 1 মিনিটের জন্য কাউকে দাঁড়াতে হবে না। তাহলে এটা সিনারিটা কেমন হতে পারে একটু চিন্তা করলেই অনুমেয়। মানে ভাঙ্গার যে সিনারিটা সবার নজর কাড়ে, তার চেয়েও কি চমকপ্রদ কিছু থাকবে? অনেক চমকপ্রদ হবে এটা, যখন মানুষ দেখবে যে সেখানে যে শুধু যে যার ডিরেকশনে গাড়ি চলছে, এদিকে নবীনগর থেকে চলে যাচ্ছে চন্দ্রার দিকে, চন্দ্রা থেকে আসছে আশুলিয়ার দিকে, আশুলিয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছে, আশুলিয়া থেকে চন্দ্রার দিকে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন মানুষ মানে অনেক একটা আনন্দদায়ক ভ্রমণ পাবে এখান থেকে। আর আরেকটা জিনিস আমরা অ্যাড করতেছি যে এই প্রজেক্টটা, যেহেতু আমি একটু আগে বললাম যে 30টি উত্তর পশ্চিমাঞ্চলের জেলা থেকে লোকজন যাওয়া আসা করবে, তো এই প্রজেক্টের কারণে আমাদের 3rd টার্মিনালে কোনো এন্ট্রি এবং এক্সিট র্যাম্প ছিল না, এয়ারপোর্ট 3rd টার্মিনালে। এটাও আমরা এই ভিশনের মধ্যে যোগ করে নিচ্ছি। আমরা এখানে একটা এন্ট্রি এবং এক্সিট র্যাম্প করব। সেই র্যাম্পের ফলে মানুষ যারা বিদেশে যাবে তারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে খুব দ্রুত এয়ারপোর্টে নামতে পারবে এবং যারা বিদেশ থেকে আসবে তারাও এই ব্যবহার করে আপনার ঢাকার থেকে বিভিন্ন দেশে জায়গায় লোকজন যেতে পারবে। এবং এটা একটা এদিকে আবার আমরা আরেকটা করতেছি যে মেট্রো রেল, পাতাল রেল লাইন যেটা হচ্ছে লাইন 1, তার সাথেও আমরা একটা কানেকশান দিচ্ছি। ফলে রেল, সড়ক এবং এয়ার, এই 3টা
মোডের একটা সমন্বয় হবে এবং এটা একটা মাল্টি মোডাল হাব সৃষ্টি হবে এখানে, এবং এটার জন্য একটা বড় ধরনের জিডিপিতে একটা ইম্প্যাক্ট পড়বে। দুর্ভোগের যে বিষয়টা, দিনের পর দিন মানুষ দুর্ভোগ সহ্য করেছে, কাজের গতিও খুব থমকে যাওয়ার মতো ছিল, সে দুর্ভোগের থেকে নিরসনের বার্তা কি? দুর্ভোগ একটু তো আসলে ডেভেলপমেন্ট কাজ করতে গেলে লাইভ রোডে একটু তো হয়, কিন্তু আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমি এখানে যোগদান করার পর থেকে আমি চেষ্টা করছি যে মানুষের যত দুর্ভোগ যত কম হয়। তো এই যে কিছু চ্যালেঞ্জ বললাম, আর একটা চ্যালেঞ্জ ছিল আমাদের এখানে যে এই আশুলিয়া থেকে বাইপাইল কলকারখানা অধ্যুষিত যে এলাকা, এখানে কিন্তু পানি বের হওয়ার কোনো ড্রেন আগে থেকে তেমন কোনো ড্রেন ছিল না। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে আজ থেকে 20-25 বছর আগেও যখন আশুলিয়া ব্রিজে টোল ছিল, তখনও কিন্তু এই রাস্তা পানি জমতো এবং এখানে রিজিড পেভমেন্ট রোডস অ্যান্ড হাইওয়েজ তৈরি করতো। তো সেটাও আমরা অ্যাড্রেস করছি এখানে, আমি আসার পরে এটা অ্যাড্রেস করতেছি। তো এই আসলে ডিজাইনটাকে প্ল্যানিংটাকে ডিজাইন করা এবং বাস্তবে প্রতিফলন করা একটু সময় লাগে। তো আমরা এই 1.5 বছরের মধ্যে ডিজাইন এভরিথিং কমপ্লিট করে ফেলছি। এটার এই পানিগুলো অপসারণের জন্য ড্রেন ধরা ছিল না, ছিল শুধু এলিভেটেডের পানিটাকে ড্রেন আউট করা। কিন্তু এখানে এই যে সারাউন্ডিংসের যে পানিগুলো সেটা ধরা ছিল না, এটাকে আমরা এই রিভাইজড ডিপিপিতে অন্তর্ভুক্ত করেছি এবং এখন আমরা এটা ডিজাইন কমপ্লিট করেছি। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ এটা কাজ শুরু হবে এবং আগামী বর্ষার আগে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ কমপ্লিট হবে। আর এই যে এই বছরটা যে কষ্ট পেল জনগণ, আমি সত্যি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতার বা চেষ্টার কোনো ত্রুটি ছিল না। একটা কাজ করতে যে যতটুকু সময় লাগে এইটুকুই আমরা মিনিমাম ততটুকুই নিছি এবং আগামী খুব শীঘ্রই আমরা এটার সমাধান করে ফেলব, এই আমরা যাতে আগামী বর্ষা জনগণের কোনো দুর্ভোগ না হয়। প্রকল্প কত টাকার ছিল আর কত টাকায় গিয়ে ঠেকছে? প্রকল্প ছিল আপনার 17,553 কোটি প্রথম সংশোধিত ডিপিপিতে। অরিজিনালি ছিল এটা 16,901 কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে ছিল 17,553 কোটি টাকা এবং দ্বিতীয় সংশোধিত এটা দাঁড়াইছে 27,045 কোটি টাকা। 9,492 কোটি টাকা অতিরিক্ত লেগেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই টাকা এত বাড়লো কেন? এখন এখানে হলো যে দেখেন, আমার ডলারের কারণে আমরা যখন এটা ডিপিপি প্রথম সংশোধিত হয় তখন ডলার ছিল 86 টাকা, এখন ডলার 122 টাকা 75 পয়সা, 122 বা তারও বেশি কখনো কখনো হয়। তো এই যে ডলারের এখানে বৃদ্ধি, শুধু ডলারের ফ্লাকচুয়েশনের কারণে আমার 3,636 কোটি টাকা বেড়েছে। আর আমার এই যে ডলারের কারণে যে বাড়লো, এই যে টাকাটা বাড়লো, এই বাড়া টাকার কারণে আবার আমার ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে। সেখানে ভ্যাট ট্যাক্স প্রায় 1,030 কোটি টাকা বাড়ছে। এই বৃদ্ধির কারণে, ডলারের ফ্লাকচুয়েশনের কারণে আমার কাস্টমস ডিউটি বেড়ে গেছে। কাস্টমস ডিউটিতে আমার প্রায় 390 কোটি টাকা বেড়েছে। এরপরে আমার এই যে বললাম যে 2-3টা নতুন অঙ্গ, আবার আমাদের বিআইডব্লিউটি এর রিকোয়ারমেন্ট ছিল। আগে আমাদের এই তুরাগ নদীর উপর যে 3টা ব্রিজ, এখানে আগে স্প্যান ছিল 30 মিটার করে, এখন বিআইডব্লিউটি এর তখন ছিল এরা শ্রেণী ছিল ক্লাস 3, এখন বিআইডব্লিউটিটাকে করে ফেলেছে ক্লাস 2। বিআইডব্লিউটির চাহিদা হলো যে না, তোমরা 30 মিটার করে করতে পারবে না, আমাকে এখানে মিনিমাম তাদের চাহিদা অনুযায়ী মাঝখানের স্প্যান 90 মিটার এবং 2 দিকে 55 মিটার করে আমাকে স্প্যান তৈরি করতে হয়েছে। হাইট আগে ছিল 7.62, এখন হাইট বেড়ে হয়েছে 12.2। তাহলে এই হাইট এবং স্প্যান বিন্যাসের কারণে এখানে অতিরিক্ত টাকা লাগতেছে। আমার রেলওয়েতে একটা ছিল কাওলায়, যখন আমরা ক্রসিং করব এয়ারপোর্টের উল্টা দিকে হাজি ক্যাম্পের পাশে, এখানে রেল লাইন আগে ছিল 2টা লাইন, এখন তারা করতেছে আরও 2টা লাইন, 4টা লাইন এবং ভবিষ্যতে আরও 2টা লাইন তারা করবে। এই 6 লাইনের মধ্যে আমাকে কোনো মাঝখানে তাদের সিকিউরিটি এবং সিগন্যালিং পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কোনো দেয়নি, এই পিলার করার অনুমতি দেয়নি।
সে কারণে আমার আগে পিলার ছিল 35 মিটার, মাঝখানে স্প্যান 35 মিটার পর, সেটা এখন আমার বেড়ে হয়ে গেছে 125 মিটার এবং দুই দিকে 75 মিটার করে। এই যে স্প্যান বিন্যাস, উচ্চতা এবং স্প্যানের কারণে এখানেও আমার টাকা বেড়ে গেছে। ট্রাম্পেট বাইপাইল যেটা বললাম, ট্রাম্পেট ওইটা আমাদের আগে ধরা ছিল না, ওটা তার 500 মিটার আগেই ডান দিকে একটা ডিরেকশনাল র্যাম্প দিয়ে আমাদের ছিল, প্রভিশন ছিল। কিন্তু পরবর্তীতে আমরা এটা দেখলাম যে এটা আমরা এত টাকা খরচ করে এই প্রজেক্টটা করতেছি, যদি জনগণ সুফল ঠিক মতো না পায় তাহলে তো এটা ফাংশনাল হলো না প্রজেক্টটা। সেই কারণে আমরা এটাকে বাইপাইলটাকে অ্যাড্রেস করলাম যানজট নিরসনের কারণে, এবং এখানে একটা ট্রাম্পেট তৈরি করতেছি, যেটা বললাম যে 1 মিনিটের জন্য কোনো গাড়ি দাঁড়াবে না। তো এই সমস্তগুলোর কারণে আমার 1730 কোটি টাকা বাড়তেছে, 1730 কোটি টাকা। আর ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে আমার বাড়তেছে 747 কোটি টাকা। তো এই মোটামুটি, আর ইউটিলিটি বললাম, এই যে তার আন্ডারগ্রাউন্ড করলাম, ডিএনসিসি কিছু ছিল, তিতাসে কিছু ছিল, এই সব মিলে 550 কোটি টাকা। এই সবগুলো যোগ করলে আপনার 9,492 কোটি টাকা হয়। কিন্তু প্রকল্পের ব্যয় বাড়লে কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যে অনিয়ম আর দুর্নীতি বোধহয় বেড়েছে। এখানে আপনার কোনো রকমের অনিয়ম ইনশাল্লাহ হবে না, আমি যতক্ষণ থাকবো এটা নিশ্চিত করে বলতে পারি, এবং কোনো দুর্নীতি এখানে হবে না। অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং সরকারের প্রত্যেকটা টাকা একদম হিসাব করে, যাতে 1 টাকা তছরূপ না হয়, সে চেষ্টা আমি করে যাচ্ছি। আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ যেন বাকিটা সেভাবে করতে পারি। কথা ছিল যে আগস্টে কিছু অংশ খুলে দেওয়া হবে নির্মাণ কাজটাকে এগিয়ে নেওয়ার স্বার্থে। আগস্ট মাস প্রায় শেষ হতে চললো, কবে খুলছেন? হ্যাঁ, আমাদের এই অংশটা আসলে খুলে দেওয়া কোনো সেগমেন্টাল বিষয়টা না। বিষয়টা হলো যে আমাদের এই ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত এই অংশটিতে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো হবেই, হচ্ছেও, এবং দুই দিকে 2টা সার্ভিস লেনের সেতু, 2 লেনের সেতু, 2 পাশে, একটা ধৌর থেকে আশুলিয়ার দিকে যাবে আর একটা আশুলিয়া থেকে ধৌরের দিকে আসবে। এইটা টোল ফ্রি থাকবে। এই দুটো সেতু প্রত্যেকটা 3.71 কিলোমিটার করে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এইটা আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আসলে উদ্বোধন না, এটা হলো যান চলাচলের জন্য আমরা খুলে দেব। এটা আপনি ঠিকই শুনেছেন যে আগস্টের মধ্যেই, কিন্তু আমাদের এই যান মানে খুলে দেওয়ার পরে যে গাড়ি ঘোড়াগুলো আসবে, সেটা আসার পরে একটা জায়গায় মিট করে, আপনি জানেন যে ওই দিকেও আমার 4 লেন কমপ্লিট হয়নি, 2 লেন হয়েছে কিছু অংশ, এ পাশেও 2 লেন হয়েছে কিছু অংশ, ফলে 4 লেনের ট্রাফিককে আমি কিন্তু 2 লেনে আবার ডাইভার্ট করে ফেলবো। এই 2 পাশ থেকে যে দুটো আসবে 2 লেনের, সেটা গাড়ি আসার পরে এই 2 লেনের মধ্যে আসবে, ফলে যাওয়া এবং আসার একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। সেই কারণে আমরা রাউন্ড অ্যাবাউট একটু করতেছি। এই রাউন্ড অ্যাবাউটটা আমাদের শেষ হতে আর 2-4 দিন সময় লাগবে। আমরা অত্যন্ত আশাবাদী আগামী সপ্তাহে বা এই মানে 30-31 বা সেপ্টেম্বরের শুরুতেই 1-2 তারিখের 3 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করতেছি ওই সপ্তাহের মধ্যেই এটা চালু, মানে যানবাহনের জন্য এটা খুলে দেওয়ার। এটা খুলে দেওয়ার পরে আমরা এই এখন যে ঢাকা মানে ধৌর থেকে আশুলিয়া এই অংশটা যে গাড়ি চলাচল করে, এটা বন্ধ হয়ে যাবে, এবং এখানে পাইলিংয়ের কাজ হবে এই ঢাকা মানে এলিভেটেডের অংশের জন্য। এলিভেটেড হওয়ার পর এই পুরাটা আপনার এটা টোল হবে, আর 2 দিকে যেটা বললাম এটা টোল হবে না। আর নিচের যে এখন যে গাড়ি চলতেছে রাস্তাটা, এটা থাকবে না, এটা আমরা বিলুপ্ত করে দিয়ে পুরাটাকেই একটা ওয়াটার বডি সারা বছরের চলাচলের মতন, যাতে নৌযান সারা বছর চলাচল করতে পারে, সে ব্যবস্থা আমরা এটা করতে পারি। তার মানে ধৌর থেকে আসলে কোনো স্থলপথ থাকবে না? স্থলপথ মানে এক্সিস্টিং রাস্তাটা থাকবে না, এক্সিস্টিং রাস্তাটা থাকবে, মানে পানির প্রবাহটাকে স্বাভাবিক করে দিচ্ছেন? স্বাভাবিক করে দেবো, এবং মানুষ এই যে 2 লেন 4 মানে 2 দিকে 2টা ব্রিজ, এটার উপর দিয়ে আপনার টোল ফ্রি চলাচল করতে পারবে। এবং এখানে আমরা ডিরেকশনাল র্যাম্পও করতেছি, যখন এখানে জলাধার তৈরি হবে এবং এখানে মানুষ যখন আসবে, বৈকালিক ভ্রমণেও অনেকেই আসবে,
এটা এই নান্দনিক দৃশ্য দেখার জন্য, মানে এই তুরাগ নদীর, তখন তারা এই টোল না দিয়েও এই ডিরেকশনাল চেঞ্জ করে ডিরেকশনাল র্যাম্প দিয়ে তারা চলে যেতে পারবে। কিন্তু সে যদি ওখানে দাঁড়িয়ে অবলোকন করতে চায় তখন তো একটা ট্রাফিক কনজেশন হতে পারে। আমাদের ফুটপাথ আছে, 2 সাইডে ফুটপাথ আছে, ফুটপাথে দাঁড়িয়ে তারা দেখতে পারবে। আচ্ছা, ফুটপাথে যারা মনে করেন এই ঢাকাতে মানে দৌড় থেকে আশুলিয়া যাচ্ছে, এখন যা ফ্যাসিলিটিস আছে আপনার নন মোটরাইজড ভেহিকেল, সোলো মুভিং ভেহিকেল, বাইসাইকেল, মোটর সাইকেল, এভরিথিং শুড বি দেয়ার। অটোগুলো কি চলতে পারবে আপনার ওই সেতু দিয়ে? সব কিছু চলতে পারবে এই 2 লেন সার্ভিস লেন দিয়ে, সার্ভিস সেতু দিয়ে, কিন্তু এলিভেটেড দিয়ে চলতে পারবে না। এলিভেটেড দিয়ে তাকে নির্দিষ্ট ক্লাসিফিকেশনের যানবাহন চলতে পারবে এবং তারা টোল দিয়ে তাদের আসতে হবে। এই মুহূর্তে কত জনবল রাত দিন কাজ করছে আপনার প্রকল্পে? এখানে সব মিলিয়ে দেশি বিদেশি সব মিলিয়ে প্রায় 5,000 প্রকৌশলী কর্মকর্তা কাজ করছে। এর মধ্যে প্রায় 350 মতো চাইনিজ এবং বিদেশি কনসালটেন্ট, তারাও প্রায় 25-30 জনের মতো আছে। আমরা দেখি যে যখন এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয় তখন পরিকাঠামোগত সুযোগ সুবিধা বর্ধিত না থাকার কারণে কনজেশনটা হলো শেষে আর শুরুতে। মানে আপনার শুরুটা হবে সব গাড়িগুলো ঠিক ওই জায়গাটায়, কারণ সরু পথ, আবার যখন নামবে সেই জায়গাটায়। রোডস অ্যান্ড হাইওয়ে কি এমন প্রস্তুতি নিয়ে রেখেছে? কিন্তু হবে না এই কারণে যে আমাদের তো আসবে হলো ইপিজেডের পরে শ্রীপুর থেকে উঠে যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাবে তারা র্যাম্প দিয়ে নেমে যাবে এবং র্যাম্প থেকে সেখানে সুন্দরভাবে এক্সিস্টিং রাস্তার সাথে অ্যালাইন করা আছে এবং সেখানে কোনো ট্রাফিক জ্যামের সম্ভাবনা নাই। এবং এইভাবে আমরা যারা চলে যাবে ঢাকা এলিভেটেডের উপর দিয়ে চিটাং, তারা তো সরাসরি চলে যাবে 40 কিলোমিটার পাড়ি দিয়ে কুতুবখালিতে চলে যাবে। কাজে এখানে যানজট হবার কোনো সুযোগ নাই। দীর্ঘ এই ক্যারিয়ারে আপনার সেরা অর্জন কোনটা? আসলে আমি তো ইঞ্জিনিয়ার, বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার। আমি রোডস অ্যান্ড হাইওয়েজে চাকরি, রোডস অ্যান্ড হাইওয়েজ ক্যাডারে 18তম বিসিএস জয়েন করি। তারপরে আমি সেখান থেকে 2016 সালে ডিএস পুলে চলে আসি এবং পরবর্তীতে আমি ডিএস পুল থেকে যুগ্ম সচিব প্রমোশন পেয়ে যুগ্ম সচিব হই এবং আমাকে এখানে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের আমাকে পদায়ন করে এবং এটা একটু আসলে একটা চ্যালেঞ্জিং জব। তবে এরকম অনেক চ্যালেঞ্জিং জব করার আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আমি রোডস অ্যান্ড হাইওয়েজে যখন ছিলাম তখনও আমি এরকম চ্যালেঞ্জিং জব করেছি। যেমন আমি 2002 থেকে 7 পর্যন্ত বগুড়া জেলায় আমি রোডস অ্যান্ড হাইওয়েজে কর্মরত ছিলাম এবং সেখানে আমরা এই বনানী মাটিডালি, আপনি নাম শুনে থাকবেন, বনানী মাটিডালি স্টেশন রোড, এখানে খুব ন্যারো রাস্তাটা ছিল, আপনারই ধরেন 12-14 ফিট এরকম। সেটাকে আমরা 60 ফুট চওড়া রাস্তা করেছি, 2-4 লেনের, এবং মানুষের বাড়িঘর ভেঙে, এটা অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তারপরেও মানুষের বাড়িঘর ভেঙে রাস্তা তো তৈরি করা হয়েছে। এবং আপনি বগুড়া শহরে যদি যান এখন দেখবেন এখনও খুব সুন্দর এবং নান্দনিক এই কাজটা করা হয়েছে। আপনার স্টেশন রোডের একটা অনেক যানজট থাকতো এবং খুব ন্যারো ছিল, এখানে কাদামাটি ছিল, সেগুলো আমরা করেছি। আর একটা কাজ ছিল, আমরা বগুড়া শহরের বাইপাস করে দ্বিতীয় বাইপাস, সেটাও আমি ওই সময় দায়িত্বে ছিলাম। এই সমস্তগুলা আমরা কাজ করেছি। মেসিভ কাজ বলতে পারেন যে আমার জীবনের ওইটা একটা বড় কাজ বগুড়ার শহরের। আর একটা হলো ঢাকা আশুলিয়া। আর একটা আমি করেছি যে তিস্তা ব্রিজ 750 মিটার দীর্ঘ, এটা আমি তখন দায়িত্বে ছিলাম। আমি ওখানে এসডি সাব ডিভিশন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম এবং এই ব্রিজটাও আমরা সুন্দরভাবে করেছি। এটা রংপুর এবং লালমনিরহাট কুড়িগ্রাম এর এটা কানেকশন। আপনি জেনে থাকবেন যে ওখানে যে রেল লাইন আছে, রেল লাইনের মাঝ
উপর দিয়ে গাড়ি চলাচলের একটা ব্যবস্থা ছিল। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময়ে এটা চালু করেছিলেন ওনার ওই সময়ে, এবং পরবর্তীতে তিস্তা ব্রিজ করা হলো এবং এখন সুন্দরভাবে এই ব্যবস্থাটা হচ্ছে। পদ্মা সেতুর মতো একটা বৃহৎ প্রকল্পেও আপনার ভূমিকা রয়েছে। 5.5 বছর ছিলাম আর কি। তো ওটাও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং আমরা ধরেন যে আমি যে কাজটা করেছি সেটাও অনেকটা কনস্ট্রাকশনের সাথে ডাইরেক্ট না হলেও কনস্ট্রাকশনকে ত্বরান্বিত করার মতন একটা কাজের সাথে আমি জড়িত ছিলাম। আপনি মিঠাপুকুর থেকে উঠে এসেছেন, তো এতটা মেধাবী ছিলেন আমরা জেনেছি যে আপনি মেডিকেলেও চান্স পেয়েছেন, তার আগে আপনার একজন ভাইও মেডিকেলে চান্স পেয়েছেন, বুয়েটেও চান্স পেয়েছেন। তো মেডিকেলে না গিয়ে বুয়েটে কেন আসলেন? আমার ছোটোবেলা থেকে একটু ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা ঝোঁক ছিল। তো যখন আমি বুয়েটে চান্স পেলাম তখন ওটা বাদ দিয়ে আমি তখন বুয়েটে মানে পড়ালেখা শুরু করলাম আর কি। এটা মানে ঠিক আমার মনের থেকে আর কি। এজন্যই আপনার 2 সন্তানও ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইনশাল্লাহ। মিস্টার শফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য আমার এটাই, আমি সবার কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, যেন যে দায়িত্বটা আমার উপর অর্পণ করা হয়েছে এটা যেন নিষ্ঠার সাথে সুন্দরভাবে সুচারুভাবে সময় মতো যেন করতে পারি, এবং সেই দোয়াটা চাই। আর আমার যেন আমি আর যেভাবে আমি চলতেছি অত্যন্ত সুন্দরভাবে, এবং মানে নিজেকে যেভাবে আমি মনে করি যে এই কাজটা যদি আমি সুন্দরভাবে করতে পারি তাহলে এটা হয়তো আমার জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বা আমি সদগায়ে জারিয়া পাবো যদি আমি এটাকে সুন্দরভাবে করতে পারি। এই দোয়াটুকুই আমি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দেশের দীর্ঘতম উড়াল সড়ক প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।